প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানরা যমুনায় গিয়েছেন। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবেন বলে জানা গেছে। এটা হচ্ছে জাস্ট তারা যাওয়ার পর পত্রপত্রিকা যে রিপোর্ট এসছে। অনেক কথাই আসে, অনেক কথাই সেসব বৈঠকের আসে না, এটাই স্বাভাবিক। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু সব বাইরে চলে আসবে, সব মিডিয়ায়, প্রেসে বলে দিবে, এটা ভাবার কোনো কারণ নেই। আর প্রেসে যেটা বলবে সবসময় এটাই ঠিক, এটাই হয়েছে, সেটাও ভাবার কারণ নেই। যাক, শনিবার সন্ধ্যা 7:30 এই বৈঠক শুরু হয়, মানে শুরু হতে পারে। তখন লেখা ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র ধরে পত্রিকাটি রিপোর্ট করেছে। জানা যায় এটি প্রধান উপদেষ্টার কলন কোনো বৈঠক নয়। তিন বাহিনী প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন। খুব সিগনিফিক্যান্ট ইনফরমেশন কিন্তু কালের কণ্ঠ দিচ্ছে যে এটি প্রধান উপদেষ্টার ডাকা কোনো বৈঠক নয়, তিন বাহিনী প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ আগে থেকেই তিন বাহিনী প্রধানের একটি বৈঠকের শিডিউল ঠিক করা ছিল, তবে আজকের বৈঠক কি বিষয় এবং কি আলোচনা হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এর পরপরই সিএ প্রধান উপদেষ্টার যে ফেসবুক আইডি চিফ অ্যাডভাইজার বাংলাদেশ জিওভি, সেই জায়গায় একটি পোস্টে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা। কালেকণ্ঠ এক জায়গায় কিন্তু বলছে যে তিন বাহিনী প্রধান নিজেরা গিয়েছেন, তিন বাহিনী প্রধান নিজেরা উদ্যোগী হয়ে নির্বাচন প্রস্তুতি নিয়ে বৈঠকে গিয়েছেন। যাক, যেটা আনুষ্ঠানিকভাবে জানা যাবে সেটাই তো বলতে হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর মধ্যে গিট্টু লাগানোর চাবিটা নিজের হাতে রেখে শনিবার সন্ধ্যা 7:30 সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত 15 মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা শুনি মনোযোগ দিয়ে সবটাই, যে এই প্রধান উপদেষ্টা বাংলাদেশের কয়েকদিন পরে ব্যর্থ সিলটা লাগবে জোরে সোরে কিনা জানি না। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজকের বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনী প্রধান। তিন বাহিনী প্রধান মানে কালের কণ্ঠের রিপোর্ট, ওই লাইনটা যদি সত্য হয়, তিন বাহিনী প্রধান স্বেচ্ছায় গিয়ে প্রধান উপদেষ্টাকে এইগুলো নিশ্চিত করেছেন। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা সদস্য, 2,500 নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমান বাহিনীর সদস্য থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে। আজকের বৈঠকে আগামী 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনী প্রধান। ইন্টারেস্টিং, এটা তো খুবই ভালো কথা, কিন্তু মানে ধরেন নির্বাচন তো জোর করে উৎসব মুখর হওয়ার জিনিসটা, জোর করে যেরকম ঈদ পূজা পার্বণ করা যায় না, জোর করে তো এরকম নির্বাচন করা যায় না। এখন প্রধান উপদেষ্টা যদি রাষ্ট্রের যেই ভেজাল এখন লেগেছে এবং ওনার খুব পেয়ারের মানুষ আলী রিয়াজ সাহেব যে জুলাই সনদ গিলানোর জন্য এবং ওনার পেয়ারের দল এনসিপি জুলাই সনদ গিলানোর জন্য যেই অবস্থা দেশে তৈরি করেছে, এই অবস্থার মধ্যে তিনি এখন এসে মানে প্যাচগুজ সমস্তটা লাগিয়ে দেশের 14টা 12টা যা যা লাগে সেগুলো করে অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক সবকিছুকে এবং ধর্মীয় সবকিছুতেই একটা হজবরল করে উনি এখন উৎসব মুখর নির্বাচনের জন্য যে প্রস্তুতির কথা বলছেন, এই 15 মাস পর ওনার এই সিরিয়াসনেসটা এটা আরো যেন সন্দেহ তৈরি করে। কারণ যে 15 মাস তার সময় ছিল, সেই 15 মাসের সময়ের কাজ তিনি সময় করলেন না, অসময়ে তিনি এটা করছেন। আমাদের বুঝতে হবে, মানতে হবে।
দর্শক, এই ভিডিওটা যখন করছি ঠিক তার 12 মিনিট আগে দৈনিক কালবেলা একটা চাঞ্চল্যকর খবর সামনে নিয়ে এসেছে। 9:18 তারা এই খবরটা পাবলিশ করে তাদের অনলাইনে। সেই খবরটা হচ্ছে, জরুরি মিটিং করতে বাংলাদেশের 3 বাহিনী প্রধান যমুনায় গেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের জরুরি মিটিং হচ্ছে। কেন তাদেরকে জরুরি তলব, কেন তারা গেলেন, কোন পরিপ্রেক্ষিতে গেলেন, কি হচ্ছে যমুনায়, এটা নিশ্চিত করেই বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে। আমরাও একটু বোঝার চেষ্টা করব কালবেলা কি বলছে এবং পারিপার্শ্বিক প্রেক্ষাপটে কি আলোচনা হতে পারে, কি ঘটতে পারে। তবে আগে থেকেই কেউ আবার অনুমান করে নিয়েন না যে দেশে সামরিক শাসন আসছে, কারণ সেনাবাহিনী প্রধান বহু আগেই বলে দিয়েছেন যে তারা কোনোভাবেই ক্ষমতা টেক ওভার করবে না। তাহলে বিকল্প কি হচ্ছে? পর্দার আড়ালে অনেক আলোচনাই হতে পারে, যেগুলো প্রকাশ্যে হয়তো আসবে না। যতটুকু আসবে ততটুকুই হয়তো আমরা জানতে পারবো। কালবেলা কি বলছে, পারিপার্শ্বিক ঘটনা কি বলছে, একটু বুঝে ওঠার চেষ্টা করি। চলুন এই ভিডিওতে থাক। দর্শক, বলছিলাম জরুরি মিটিংয়ে বসেছেন 3 বাহিনী প্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য নোবেল লরিয়েট প্রফেসর ইউনূস। কেন তাদেরকে, এই 3 বাহিনী প্রধানকে যমুনায় ডেকে নেওয়া হলো? এই জরুরি বৈঠক কেন? যদিও যমুনার সূত্র কালবেলাকে বলছে যে এটা নাকি রেগুলার বৈঠক, কিন্তু 3 বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার কিংবা প্রধানমন্ত্রীর কোনো রেগুলার বৈঠক থাকে না। কারণ একেবারেই জরুরি প্রয়োজন ছাড়া 3 বাহিনীকে একসাথে ডেকে সরকার প্রধান কখনো মিটিং করেন না। তার মানে একটা জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। জরুরি পরিস্থিতি কি তৈরি হয়েছে? রাজনৈতিক প্রেক্ষাপটটাই নিশ্চিত। কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখছি যে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, আরপিও সংশোধন, নানা ব্যাপারে স্পষ্ট একেবারে সামনাসামনি অবস্থানে উপনীত হয়েছে জামাত, বিএনপি এবং এনসিপি। বিশেষ করে এই 3টা দলকে নিয়েই তো মূলত আলোচনা হয়, রাজনীতি হয়, যেহেতু সরকার এক ধরনের স্বীকৃতি দিয়ে দিয়েছে এনসিপিকে 3য় বৃহত্তম দল হিসেবে। অন্যান্য দলগুলো কি বলছে না বলছে সেগুলো খুব একটা কর্ণপাত করেন না সরকার। এই প্রেক্ষাপটে এই বৈঠকটা হচ্ছে। কালবেলা যেটা বলছিলাম যে 9:18 এই ভিডিওটা যখন শুরু করি তার মাত্র 12-13 মিনিট আগে এই খবরটা তারা সামনে নিয়ে আসে। তারা যেটা বলছে শিরোনামে, যমুনার ছবি দিয়ে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় 3 বাহিনী প্রধান। কি বলছে সেখানে? প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে তার সরকারি বাসভবন যমুনায় গেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই বৈঠকটা সন্ধ্যার পরে শুরু হয়েছে, তারা গিয়েছেন, এটা কালবেলা নিশ্চিত করছে। কিন্তু এই সংক্রান্ত কোনো খবর গণমাধ্যমে ছিল না যে 3 বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বেশ আগে থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনী প্রধানের একটি বৈঠক শিডিউল করা ছিল। সেখানে আগামী নির্বাচন, সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে আজকের বৈঠকে কি বিষয়ে আলোচনা হবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। মানে প্রধান উপদেষ্টার বাসভবনের সূত্র থেকে বলা হয়েছে যে এটা নাকি অনেক আগে থেকেই নির্ধারিত ছিল, কিন্তু সেটা যে অনেক আগে থেকে নির্ধারিত ছিল না এটা মোটামুটি অনুমান করা যায়। আর নির্ধারিত থাকলেও এখনকার বৈঠকের আলোচ্য সূচি যে সাধারণ নির্বাচনে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে বাহিনী কতজন সদস্য অংশগ্রহণ করবেন না করবেন, এই ব্যাপারে যে আলোচনা না, সেটাও আমরা অনুমান করতে পারি। কারণ উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি সরকার হ্যান্ডেল করতে হিমশিম খাচ্ছে, যেটা উপদেষ্টা আসিফ নজরুল একেবারে স্বীকারই করেছিলেন যে এরকম পরিস্থিতিতে সরকার কি করবে, আমরা কি করব বুঝতে পারছি না। এরকম সরল স্বীকারোক্তি যখন তিনি দিয়েছিলেন তখন কিন্তু বোঝা যায় যে পরিস্থিতি খুব একটা ভালো নয়, পরিস্থিতি নাজুক। এই কারণে 3 বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা একটা সলা পরামর্শ করার চেষ্টা করছেন যে উদ্ভূত এই পরিস্থিতি যদি সাংঘর্ষিক পর্যায়ে যায় কিংবা যে পরিস্থিতি তৈরি হতে পারে সেটা মোকাবেলা করা যায় কিভাবে, হয়তো বুদ্ধি পরামর্শ করছেন। সেটা পজিটিভ ওয়েতে দেখায় এখন পর্যন্ত ভালো, নেগেটিভ চিন্তা আমরা না করি। কালবেলা আরও বলছে যে এর আগে
গত 1 সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছিলেন। সর্বশেষ 1 সেপ্টেম্বর আমরা সাক্ষাৎ করতে দেখেছি। তারও আগে মানে এর আগে তারপরে 22 সেপ্টেম্বর আবার তাকে বৈঠক করতে দেখেছি। সর্বশেষ 22 সেপ্টেম্বর তাকে বৈঠক করতে দেখেছি, অর্থাৎ সেপ্টেম্বর মাসে গত মানে সেপ্টেম্বরে একই মাসে 2 বার সেনা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু নৌপ্রধান বিমান প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়নি, কিংবা এই 3 জনকে একসাথে মিটিং করা অনেক দিন পরে, উপদেষ্টা পরিষদের দায়িত্ব নেওয়ার পরে একদিন সম্ভবত এরকম ঘটনা ঘটেছে, তাছাড়া এই ঘটনা ঘটেনি। এরকম পরিস্থিতিতে দর্শক আপনার কি মনে হয় যে কি আলোচনা হচ্ছে, কি হচ্ছে আদতে যমুনায়? পরিস্থিতি কি সত্যিই খারাপ দিকে যাচ্ছে? বিএনপি এবং জামাতের অবস্থান, এনসিপির অবস্থান কি এতটাই কঠোর হয়ে পড়েছে যেটা কোনোভাবেই সরকার মানে নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারছে না? যদি তাই হয়, জুলাই সনদকে কেন্দ্র করেই যদি তাই হয়, বিএনপি নেতারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে জুলাই সনদের দরকার নেই। মির্জা ফখরুল আজকেই একটা অনুষ্ঠানে বলেছেন, জুলাই সনদের বই দেখিয়ে বলেছেন যে এইখানে যা লেখা আছে সেই লেখাতে আমরা স্বাক্ষর করিনি, আমরা যেটাতে স্বাক্ষর করেছি সেটা আমরা চাই। অর্থাৎ তিনি স্পষ্ট করে আবারও রুহুল কবির রিজভির পরে আবারও মির্জা ফখরুল দাবি করলেন যে তাদের স্বাক্ষর করা জুলাই সনদ পাল্টে ফেলা হয়েছে, পৃষ্ঠা পাল্টে ফেলা হয়েছে। এটা মারাত্মক একটা অপরাধ। যদি ঐকমত্য কমিশন এই ধরনের কাজ করে থাকেন তাহলে নিশ্চিত করেই সেটা দলগুলোর সঙ্গে প্রতারণা করারই শামিল। এখন প্রশ্ন ওইটাই আসছে যে ঐকমত্য কমিশনের কাজগুলো যাকে দিয়ে করানো হলো, সংবিধান সংস্কারের কাজগুলো যাকে দিয়ে করানো হলো, সেই প্রফেসর আলী রিয়াদ, যাকে আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল, যিনি আমেরিকারও নাগরিক, দ্বৈত নাগরিক, তাকে নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে যে একজন বিদেশি নাগরিক কেন আমার দেশের সংবিধান নিয়ে কাটাছেঁড়া করবেন, তিনি আমার দেশের সংবিধান সংশোধন কেন করবেন, এরকম অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছেন তখন এখন মনে হচ্ছে যে তিনি পত্রিকাকেও যেটা বলেছেন যে তিনি আর ঐকমত্য কমিশনের সঙ্গে নেই, তিনি তার আগের পেশাতে ফিরে যেতে চান। এখন এই ব্যাপারগুলো সরকার দেখবে। তার মানে হচ্ছে সরকারকে একটা বিপদের মুখে ফেলে তিনি চলে গেলেন। সরকারকে এই বিপদের মুখে ফেলে যখন চলে গেলেন, তখন সরকার এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারে, একা পারে কিনা, একা পারছে না বলেই 3 বাহিনী প্রধানের আশ্রয় নিতে হচ্ছে কিনা, সেই ব্যাপারগুলো হয়তো বা রাতের মধ্যেই আমরা পরিষ্কার হতে পারবো। কিছুটা, হয়তো পুরোটা পরিষ্কার হওয়া যাবে না। তবে এটুকু বলা যায় যে সামনের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে চলেছে, এবং সেটা এমন পরিস্থিতির দিকে যেতে পারে যে আইদার নির্বাচন হবে না, অথবা এরকম পরিস্থিতি মোকাবেলা করতে বিব্রত বোধ করে প্রফেসর ইউনূস পদত্যাগ করে ফেলবেন, নতুন আর একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, এরকম অনেক কিছু চতুর্দিকে আলোচিত হচ্ছে। দর্শক, আপনার ভাবনা কি হতে চলেছে? যমুনাতেই বা কি হচ্ছে, কি আলোচনা হচ্ছে? যেটাই হোক, সেটা যেন দেশের মঙ্গলে, দেশের স্বার্থে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হওয়ার বন্দোবস্ত যেন তারা করতে পারেন, সেই শুভ প্রত্যাশা আমাদের থাকবে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।